सर्वकार्येषु सर्वदा।
শ্রী শ্রী সরস্বতী মাতার পদভর্ষা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণধুলি, ধাতগিরি ও উদয়পুর মাতার যুগ্ম গ্রামের আর্থিক সহযোগিতা এবং সুধী দর্শক মণ্ডলীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছাকে পাথেয় করে শুরু করছি নাচে গানে ভরপুর 1431 বঙ্গাব্দের চ্যালেঞ্জ সৃষ্টিকারী অস্তু সজন সামাজিক যাত্রাপালা সংসারে আজ কালো মেঘ। অধিকাংশ সংসারের বিপর্যয়ের নেপথ্যে রয়েছে সংসারেরই কোনো না কোনো স্বার্থপর মানুষের কারসাজি। এরা নিজের সামান্য সুখের জন্য অন্যের স্বল্প সুখ কেড়ে নিতেও পিছত হয় না। এদেরই চক্রান্তে সংসার আকাশে জমতে শুরু করে দুর্যোগের কালো মেঘ। কিন্তু সবার লক্ষ্যে নিয়তি হাসি, অবশেষে তার পরিণতি হয় ভয়াল ও ভয়ঙ্কর। এই পটভূমিকে কেন্দ্র করে মন্তব্য করতে চলেছে চেনার দুনিয়ায় অচেনা যেন মিছে আপনার নেই তো আপন সংসারে ডাক্তার তাপস কুমার পরিচালনা নবারুণ সংঘম উদয়পুর পরিবেশনা নিউ তরুণ উদয়পুর রূপসজ্জা মহামায়া মহামায়া অর্কেস্ট্রা মহামায়া লাইট হাউস গোলকুন্ডা কণ্ঠ সঙ্গীতে শ্রী অমিয় ভট্টাচার্য গোলকুন্ডা নির্দেশনা স্বর্গীয় ভট্টাচার্যর মন্ত্র শিক্ষক শ্রী প্রবোধ মাঝি। মঞ্চস্থ হতে চলেছে আজকের শ্রেষ্ঠ গণপ্রযোজনা সংসারে আজ কালো মেঘ। मालूम होती कोई आदमी मुसीबत में फंसा देखे उसको मदद चाहिए। अंदर आइए अंदर। अरे कौन हो तुम? छोटा क्या अभी तो बच्चा तोड़ता नहीं तू सुन जगह रखो आपके डॉक्टर की तो आगे गाड़ी रखो वो तो घर में आ गया लेकिन तुम मालूम मुझे तुम्हें दोनों क्या दिया तो हाँ अरे एक खिलाड़ी कौन है उन्हें खाएगा हाँ चावल चावल साजा हो तुम खूनी हो ना मैं खोली नहीं তখন নতুন নিষ্ঠুর বিচারে যাযাবতী পুলিশ আসতে করছে। প্লিজ আজকে ডাক্তারকে থাকতে দাও, আমি শান্ত পরিশ্রান্ত। কালকে সন্ধ্যার আগে না আমি এখান থেকে চলে যাবো। আবার চপ সালা
কাল যখন সব বস্তি বাড়ি জেনে যাবে কি এক অনর্থ আদমি আমার ঘরে রাত কাটিয়ে গেছে, তখন আমার বহিনের বদরা হবে না। ভাবো আছে নেই তো বস্তি বলো কোটাকে, তোমার তো আমি পুলিশের হাতে ধরিয়ে দেবো। আরে কই হ্যাঁ ছোকরা বাচ্চা তো তুই ট্রাফিক করে ঢুকেছি, আর তুই তো তোর ফাস্ট গেছিস, এই সত্যি সত্যি তোকে আমি আমি তো ফাঁসিয়া যাবো। নেই ভ্যালিসকে বাঁচাতে হবে। আমি খুন করিনি, এরা সবাই মিথ্যে বলছে, মিথ্যে তুমি খুন করেছো কি করনি? No, you are under arrest. কোথায় বলতাম রোহন, যদি না খুনটা আমি নিজের চোখে করতে দেখতাম। বিশ্বাস করি না, এরপর আমি বিশ্বাস করি না দাদা। খুন না করে भी चले গিয়েছিল। মালুম হচ্ছে कोई मुसीबत में फंसे दिया, इसका यही हाल। আরে কোথায় এই যে আমার এই ক্ষতস্থানে কাপড় পাত্রকে আমি बहुत খুন ছিল, আর খুন বন্ধ হলে তুমি তো মরিয়া যেতে। ভালোই ক্ষত, জীবন যুদ্ধে পরাজিত ক্ষত বিক্ষত এই অভাগা মানুষটা হয়তো বেয়ারিশ লাশ হয়ে কোথাও পড়ে থাকতো। एखोनी मरबे के दोस्त, ये दुनिया ज्ञान पहचान के लिए अभी तो बहुत कुछ बाकी है। लेकिन एक ठो बात, तुम्हारा ये हाथ जख्मी हलो की करे? তুমি তো বলেছিলে তুমি কোনো ভুল করনি, তাহলে তাহলে তোমার দেন হলো কেন? তুমি শুনবে অভাগার জীবন যন্ত্রণার করুণ কাহিনী। হ্যাঁ আমি শুনবো, বলো দোস্ত বলো কি সেই কাহিনী। শোনো তাহলে, আমার নাম রাহুল দত্ত, কোটিপতি বাবার একমাত্র সন্তান আমি। আজ থেকে 15 বছর আগে কোন এক অজ্ঞাত কারণে না বাবা আমার নিরুদ্দেশ হয়ে যায়। তাতে আমার জীবনে কোনো ফাটা পড়েনি। মা আমাকে উচ্চ শিক্ষিত করে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে পাঠান। তারপর বিলেতে গেলেও সারাক্ষণ আমার মন পড়ে থাকতো গ্রামেরই মেয়ে আমার মনের মানবী কাকনের দিকে। তাই তো কাকনকে দিয়ে আমি শুরু করলাম আমার এই হতভাগ্য জীবনের এই করুণ কাহিনী। করুণ কাহিনী। সবাই বলা বলি করছে আজ নাকি আমার রাহুলদা দিল্লি থেকে বাড়িতে ফিরবে, আর সেই জন্য তো আমি সেই কখন থেকে এই বন বিলে কৃষ্ণচূড়ার গাছের তলায় এসে আমি দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করি। সে যদি আমাকে চিনতে না পারে, সেই জন্যই তো এই ছবিটা আমি তার সঙ্গে করে নিয়ে এসেছি। সে যদি সত্যি সত্যি আমাকে চিনতে না পারে, তাহলে ছবিটার কথা স্মরণ করে দিয়ে তাকে আমি বলবো, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, কি বদলে গেছে লাগে, তুমি আমায় একলা দুজনে কাছে আমাকে, কি
বৈশাখ মাসে রোদ থাকা এই রোদ্দুরের মধ্যে আপনি বসন্ত করছেন? আপনি কি পাগল নাকি? তবে আমি ড্রেসে পাগল নই, একেবারে প্রেম পাগল। কি বলে? আর তুমি চাইলে আমি তোমার প্রেমে। কি বলেন? আরে না না না, তেমন কিছু বলিনি। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি এই কৃষ্ণচূড়ার তলায় একটা চক্কর কেটে চলেছো, যেন কোনো বিরোহিনী রায় কৃষ্ণের আসার ঠিকই ধরেছি। দীর্ঘ 5 বছর ধরে আমি তার জন্য অপেক্ষা করে আছি। আজই হবে আমার সেই অপেক্ষার শেষ দিন, কারণ আজ আমার সেই কৃষ্ণ কানাই আমার কাছে ফিরে আসবে। তা তোমার কৃষ্ণটি কে? তুমি সময় হলে জানতে পারবে। কিন্তু আমি যে আর সময় নষ্ট করতে রাজি নই সুন্দরী। আমি চাই আপাতত আমি নিজেই তোমার কৃষ্ণ হয়ে তোমার মনের কদম্ব বনে তোমায় নিয়ে লীলা খেলায় মেতে শিকারই করবো না। আমার কমনের কষাই খানায় কেটে কুচি কুচি করে লালসার মাল মশলা মাখে চলে যাবো তোমার যতক্ষণ দেয়া আছে প্রাণ করে পৃথিবীর সর্বজন যাও। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে আমার আমার শিকারে ভাগ বসাতে চাইলে তোমাকে আমি। কি হলো? থমকে গেলেন কেন? আপনার মতো জানা নেই যে প্রতিহিংসার যে প্রতিবাদের হাতটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। ঠিকই বলেছেন স্যার, আমি তো সে প্রতিবাদ করছিলাম। ও, আপনি প্রতিবাদ করছিলেন? তবে আর বলছি কি, আমি তো আপনাকে স্টেশনে ওয়েলকাম জানাতে গিয়েছিলাম, কিন্তু এই মেয়েটা হঠাৎ আমায় হঠাৎই আমি অশ্লীল ইঙ্গিত করতে লাগলো। মিস্টার লাইরে, তারপর যেই আমি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি, অমনি নষ্টা মেয়েটা আমায় জড়িয়ে ধরে আমার কারবারে কেরোসিন তেল দিল। ও, সেই সম্মান বাঁচাতেই বুঝি আপনি ওই নষ্ট মেয়েটাকে আপনার কামরার কষাইখানায় কেটে কুচি কুচি করে লালসার মাল মশলা মাখিয়ে চেটে পুটে খেতে যাচ্ছেন, তাই না মিস্টার লাইরে? নিজের চরিত্রবান সাইড থেকে অন্যের চরিত্রকে ছোট করে দেখবেন না। পুরো ঘটনাটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আপনি যদি আমাদের কোম্পানির ম্যানেজার না হতেন তাহলে চাপকে দিয়ে আপনার চামড়াটা আমার কাছে সরে চাইলে হবে না। যাকে অসম্মান করতে আপনি হাত উঠিয়েছিলেন যান তার কাছে ক্ষমা চাই। কি হলো? ক্ষমা চান বলছে, ক্ষমা চান বলছে, ক্ষমা চান বলছে। আমায় ক্ষমা করবো, ক্ষমা করবো। আমার আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। যাও। দেখলেন তো মিস্টার লাহিড়ী, এরাই হলো গ্রাম বাংলার মমতাময়ী নারী। নিজের সর্বহারা সেজেও চোখের জলকে আড়াল করে ক্ষমা প্রার্থীকে শুধু ক্ষমা করতে এরাই জানে। হ্যাঁ ভাই ভাই, আপনি এখন আসতে পারেন। আমি তো আপনাকে নিচে দাঁড়িয়ে এসেছিলাম স্যার। আমি বাড়িতে সবাই আপনাকে বরণ করার জন্য ওয়েট করছি। আমি কোনো রাজ্য জয় করে আসিনি মিস্টার লাহিড়ী যে আমাকে বরণ করে আপনাকে ঘরে তুলতে হবে। আমি পায়ে হেঁটেই বাড়ি যেতে পারবো, তাই আপনি এখন আসুন। ওকে স্যার।
কিন্তু আপনাকে মোস্ট ওয়েলকাম জানাবো। শুধু ওয়েলকাম নয় মিস্টার দত্ত, তোমার কারবারে আমি কেরোসিন ঢেলে দেবো। মাত্র কয়েকটা বছর আমি গ্রামে নেই, তার মধ্যে দেখছি গ্রামের বুকে অসংখ্য আগাছা একেবারে মাথা তুলে দাঁড়িয়েছে। তাই এবার আমার ফার্স্ট টার্গেট হবে সেসব আগাছাগুলোকে একেবারে সমূলে উপড়ে ফেলা। ঠিকই বলেছেন, আপনি যদি ঠিক সময় এখানে এসে না পৌঁছতেন তাহলে শয়তানটা হয়তো আমার অনেক সর্বনাশ করে দিত। কিন্তু তুমি এই নির্জন কৃষ্ণচূড়ার তলায় একা একা দাঁড়িয়ে দুপুরবেলা কি করছিলে? আমার খুব কাছের মানুষ আজ বিলেত থেকে বাড়ি ফিরে এসে আমার কাছে হাঁটার কথা, আর সেই জন্য একটু সে প্রথম আমাকে কৃষ্ণচূড়া গাছের তলায় সে এসে আমার সঙ্গে দেখা করতে বলেছিল, আর সেই জন্য একটু আমি তার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা তা করছিলাম। কে সেই তোমার কাছের মানুষ? আমার রাহুল রাহুল দত্ত বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে সে আজই বাড়িতে ফিরে আসছে। ও মাই গড! আর সে তো আমারই বন্ধু, আর সে তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে গাড়ি করে বাড়ি চলে গেছে। চলে গেছে? না না, তা কি করে হয়? সে যে আমাকে কথা দিয়ে গিয়েছিল। আরে বাবা, 5 বছর আগের দেওয়া কথা কি কারো মনে থাকে? তাছাড়া সঙ্গে তার বিয়ে করা মেম্বর ছিল কিনা সেই জন্যই কি বলবে? আমার আমার রাহুলদা বিয়ে করেছে? হ্যাঁ, সে তো তাই বললো। আহা, বিলেতের মেম্বর বলে কথা, দেখতে যেন একেবারে টানা কাটা চুপ করুন, চুপ করুন আপনি। মানুষটা এতটা বদলে গেছে, সে কি ভুলে গেছে তার দেওয়া প্রতিশ্রুতি? সে কি জানে না, সে কি জানে না যে তার জন্য আমি এই 5টা বছর ধরে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমি তার জন্য অপেক্ষা করে বসে আছি। সে আমাকে কথা দিয়ে কথা রাখতো না। আরে কি মুশকিল, এতে কান্নার কি আছে? তোমার রাহুলদা যখন অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তখন তুমিও না অন্য কাউকে বিয়ে করে নাও। হ্যাঁ, আপনি জানেন না এই মেয়েরা শুধুমাত্র একজনকে ভালোবেসে বিয়ে করতে পারে। রাহুলদা ছাড়া এই মনে আমি আর অন্য কাউকে জায়গা দিতে পারবো না। আর তাই আমাদের ভালোবাসার একমাত্র নীরব সাক্ষী ওই কৃষ্ণচূড়া গাছে আমি শরীর পাশ থেকে আমি আত্মহত্যা করব। আরে দাঁড়ো। আচ্ছা বোকা মেয়ে তো। আরে বাবা, মরবে কেন? তুমিও না হয় অন্য একজনকে বিয়ে করে নাও, এবং তুমি চাইলে আমি কিন্তু তোমাকে বিয়ে করতে পারি। কি বলেন আপনি? সম্মান বাঁচিয়েছিলাম, এখন তোমাকে বাঁচাতে আজই তোমাকে বিয়ে করবো। এসো এসো আমার সঙ্গে, এসো 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 আমার সঙ্গে, তোমারে মরণে মরিয়াছি প্রিয়া, মরণে আমার ভীষণ ভয়। আমি ধন্য বিকাশ হব যদি তোমার হাতেই আমার মরণ হয়। যাকে মনের অন্ধর মহলে সযত্নে সাজিয়ে রেখেছো দীর্ঘ 5 বছরের প্রতিটা দিন, তাকে তুমি চিনতে পারলে না কাকন? তুমিও তো আগের চেয়ে অনেক সুন্দরী হয়ে গেছো। কই, তোমাকে চিনতে তো আমার এতটুকু ভুল হয়নি। আমাকে তুমি ক্ষমা করো। আর চিনেই যখন ফেলেছিলে তখন মেম্বর বিয়ে করার কথা বলে আমাকে কেন এত বড় কষ্ট দিয়েছিলে, ভয় পাইয়ে দিয়েছিলে? যাকে মনে অন্দর মহলে সযত্নে সাজিয়ে রেখেছো দীর্ঘ 5 বছরের প্রতিটা দিন, তাকেই তুমি কেন ঘৃণা করলে? আমি তুমি কি জানো না তুমি আমার জীবনের, তুমি কি জানো না তুমি আমার চলার পথে প্রেরণা? তাই তোমাকে বাদ দিয়ে আমি অন্য কাউকে বিয়ে করবো, এ তোমার বিশ্বাস হয় কাকন? আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো।
করে দাও। তাহলে আমাকে কথা দাও, জীবনের কোনো মুহূর্তে তুমি আত্মহত্যার কথা ভাববে না। আমি কথা দিলাম, আর কখনো এরকম কথা আমি বলবো না আর ভাববো না। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ থাকে, যেভাবে যেভাবে থাকে তোমার লজ্জা করা উচিত। নিজেদের কারখানার পরে তুমি নিজে হাতে চুরি করে বিক্রি করে দিলে। দাদা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে আমি নিজের বুকের রক্ত ঢোল করে এই কারখানাটাকে আমি আগলে রেখেছি, অথচ তুমি আমার নামে চুরির মিথ্যে অপবাদ দিচ্ছ। তুমি আমি মানছি হয়তো আমি কিছু ভুল করেছি, মানে আমার নিজের বিশেষ প্রয়োজনে অতি সামান্য প্রোডাক্ট আমি তোমাকে না জানিয়ে বিক্রি করেছি। সে তো মাত্র দু একবার। তুমি তিনবার ধরা পড়ে নিজেকে তুমি পাল্টাতে পারলে না। আমার কাছে আরো খবর আছে, গত পরশু রাতে তুমি 5 লরি মাল পাচার করেছো। কে বলেছে কথা? আমি একই ম্যানেজার তুমি? আমি যদিও চুরির বোখরা আমিও পকেটে পুরেছি, তবু বিবেক বলে তো একটা কথা আছে স্যার, যার নিমক খেয়েছি তার সাথে নিমক হারামি করলে ঈশ্বর কি আমায় মাফ করবেন বলুন? তাই ইচ্ছে করে আপনার কারবারে কেরোসিন ঢেলে দিলাম। এমন আপনি যে কোম্পানির 5 লরি মাল পাচার করেছেন সেটাই ফাঁস করে দিলাম। এই যে এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো বলছি। ব্যাপারটা একেবারে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কথা প্রকাশ করে গেলে যে তুমি আমি দুজনে ফেসে যাবো, এরপরে কথাটা চেপে যাও। পারবো না স্যার, নিজের বিবেককে আর আমি চেপে রাখতে পারবো না। আমার বিবেক আজ ফাঁস করে গেছে, তাই আজ আমি সব সত্যি ফাঁস করে দেবো। সত্যি? সব সত্যি মানে? দুঃখের কথা কি বলবো মাসিমা, আজ 15 বছর ধরে আপনি আপনার স্বামীর নিরুদ্দেশে যে খবরটা জেনে এসেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। আসলে আপনার স্বামীকে খুন করা হয়েছে।
আমি কখনো বিশ্বাস করি না। তুমি মিথ্যা কথা বলছো, মিথ্যা। মিথ্যে নয় মাসিমা, মিথ্যা মিথ্যে বলছো। নয়। সব প্রমাণ আমি সংগ্রহ করে রেখেছি। আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করা হয়, তারপর তাকে কুপিয়ে কুপিয়ে খুন। তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না। আরে বাবা, কি করে কথা বলছো? আরে বাবা, এই কথাটা প্রমাণ হয়ে গেলে আমাকে তুমি ফাঁসিতে ঝুলাতে চাও? পারবো না স্যার, পারবো না। আমার বিবেক আর বাস করে গেছে, তাই আমার মুখ দিয়ে আজ শুধু গোল গোল করে সত্যি কথাটাই বেরিয়ে আসছে। এত বড় নির্ভম সত্যটাকে তোমরা এত দিন ধরে আমার কাছে চেপে রেখেছিলে। তার দেওয়া সন্ত্রাসীদের উপরে 15 বছর পর ফিরে আসার অপেক্ষা আমি গ্রহণ করছি। আর তোমরা কিনা সব আশা আমার শেষ করে দিলে। মাসিমা, তার দেওয়া এই সন্ত্রাসীদের উপরে আমি আর পক্ষতার মর্যাদা আমি করতে পারবো না। ওগো! ওগো! তোমার দেওয়া সন্ত্রাসীদের তুমি আমি ফিরিয়ে দাও। আমি ফিরিয়ে আপনার হাত দুর্বল আছে। হাত আমার যথেষ্ট শক্ত আছে ম্যানেজার। তোমাকে আমি ফোন করবো। চুপ করো তুমি। চুপ করো। সব কথাটা আমি ম্যানেজারের কাছ থেকে শুনতে চাই। বলো ম্যানেজার, বলো কে আমার স্বামীকে খুন করেছে বলো। আর সেই খুনের কি প্রমাণ তোমার কাছে আছে? খুনের পুরো ভিডিও ক্লিপ আমার কাছে আছে মাসিমা, কিন্তু সেটা দেখলে আপনি কি সহ্য করতে পারবেন? মানে কত কষ্ট দিয়ে কি নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। ম্যানেজার, প্রথমে জ্যান্ত অবস্থায় তার চোখ দুটো উপরে নেওয়া হয়েছে। ছটফট করছে না তো? তারপর ধারালো ছুরি দিয়ে তার জিভটা কেটে নেওয়া করছে না তো? স্ট্রোক হয়ে যাবে না তো? তারপর মানে সর্বশেষে তার হাত পা গুলো কেটে তাকে খুন করেছে। আরে থামুন না, দেখছে না মানুষটা সুখে দুঃখে মাসিমা, আপনি এত ভাবছেন কেন মাসিমা? সারা শরীরটা টনটন করছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে বলো। আমার কিচ্ছু হবে না। সেই শয়তানকে শাস্তি না দেওয়া পর্যন্ত যেভাবে হোক আমাকে বেঁচে থাকতে হবে। আমাকে বেঁচে থাকতে হবে। তোমার মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। যে মানুষটা তার সম্পূর্ণ নিজের হাতে করা সম্পত্তি নিশ্চয়ই তোমার হাতকে দিকে দিয়েছে, আর সেই মানুষটাকে তুমি নৃশংসভাবে খুন করেছো। আমি তোমাকে পুলিশে নাম তোমাকে বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। কিন্তু তোমার কাছে সে প্রমাণটা দরকার। ম্যানেজার, বলো ম্যানেজার, কি প্রমাণ আছে তোমার কাছে বলো। নিশ্চয় দেবো মাসিমা। সেই ছোটবেলা থেকে আমি মাকে হারিয়েছি, তারপর আপনাদের এখানে আপনাকে আমি মায়ের চোখে দেখেছি। বড় আশা করে এসেছি তোমাকে দেখো, সে আয়ো না জননী, বড় আশা
বাজারে কোমরে দড়ি পড়ে যেত স্যার। ভেবেছিলাম আচমকা স্বামীর খুনের খবরটা শুনে বুড়ি এমনিতেই হাটকেল করে মরে যাবে, কিন্তু না, বুড়ির হাত তো বড়ই শক্ত। আর এই পূর্বে কি আমাদের মরা চলে চলে পড়লো, তাই বাচ্চা হয়ে খুনটা করতে হলো। কিন্তু কিন্তু বুড়িটা পুরোপুরি মরেছে তো। বুড়িটা তো কোনো বেঁচে আছে। এবার বাকি কাজটা আপনি করে ফেলুন। গোলাপের জন্য মৃত্যুটা পুরোপুরি। তুমি ঠিক বলেছো ম্যানেজার, তুমি ঠিক বলেছো। এই ছবিটাই হবে একদিন তোমার কারবারে কেরোসিন ডলার শেষ, ওকে ওকে একদম খতম করে দিয়েছি। কিন্তু লাস্টটা নিয়ে আমি কি করবো? কিছু করতে হবে না, পুলিশকে খবর করে দিন, পুলিশে লাশ তুলে নিয়ে যাবে। কি পাগলের মতো কথা বলছো? পুলিশে খবর দিলে তো আমরা দুজনে ফেঁসে যাব। কি যে বলেন স্যার, নাটকের শুরুতেই যদি ভিলেনটা ধরে পড়ে যায় তাহলে এত ঠান্ডায় দর্শকগুলো কি বসে থাকবে? তার মানে কি বলতে চাইছো? আগে কাজে আসুন, বলছি বলছি। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, আমি কতদিনা থেকে বলছি আমার বৌদিকে না কে হ্যাঁ আসুন স্যার, আপনি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। মা, কাকা, আমার বাড়ি এসে গেছি। মাননীয় দর্শকবৃন্দ, নাটকের পরবর্তী অংশ বিরতির পর। মা, মা তুমি কোথায়? তোমার খোকা জাত ফিরে এসেছে মা। তোমার স্বপ্ন সফল করে তোমার খোকা বিলেত থেকে ব্যারিস্টার। এ কি মা, মা তুমি মেঝেতে শুয়ে আছো কেন? এ কি সর্বাত করছে? তোমার একেবারে রক্ততে ফেসে যাচ্ছে। বুকে ছুরি বিক্রম কেমন কাজ করলো আমাকে? আপনি মাসিমাকে খুন করে ফেলে। দাঁড়া, আমি মাকে খুন করিনি। আমি এইমাত্র বাড়িতে এসে দেখলাম মানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং এই ছুরি তার বুকে বিদ্ধ অবস্থায়। হ্যাঁ, এই দেখুন স্যার, আমার ভাইপো রাহুল আমার বৌদিকে ওই হাতে চুরি দিয়ে কুপিয়ে আমি ওর মাকে খুন করে। আমি বাড়িতে এসে মাকে অবস্থায় দেখেছি। আমার মনে হয় অন্য কেউ খুন করে পালিয়ে গেছে। উনি মিথ্যে বলছেন স্যার, আমি নিজের চোখে ওনাকে খুন করতে গেছি। মিস্টার লাহিড়ী, হ্যাঁ স্যার, একটা বিশেষ কারণ ওদের মা ছেলের মধ্যে তর্ক চলছিল। বিশেষ কারণ বলতে রাহুল বাবু গ্রামের একটা মূর্খ বাজে মেয়েকে বিয়ে করতে চাইছিলেন, কিন্তু মাসিমা সেটা কিছুতেই মেনে নিচ্ছিলেন না। তাই মাসিমা তীব্র প্রতিবাদ করে ত্যায্য পুত্র করার হুমকি দেয়। তাতে রাহুল বাবু খেপে গিয়ে ওই ছুরি দিয়ে মাসিমাকে খুন করে ফেলল। ছুরিটা এখনো ইউ লায়ার!